হ্যালো। আচ্ছা, প্রথমে বলো তো আমার এই ড্রেসটা তোমাদের কেমন লাগছে। আর এই ড্রেসটা আমি হাতিবাগান থেকে মাত্র 150 টাকায় কিনেছি। এই ড্রেসটার সাথে আমি একটা গেট রেডি উইথ মি করেছি, সেটা আমি শর্টসে আপলোড করব, তোমরা দেখে নিও এই ড্রেসটার পুরো লুকটা। আজকে আমি তোমাদের সাথে আমার কিছু মনের কথা শেয়ার করতে চাই, আর সেটার জন্য আজকের করা এই ভিডিও। জুলাই মাসের শেষের দিকে এবং আগস্টের শুরুর দিকে আমার খুব একটা খারাপ টাইম গেছে তোমরা বলতে পারো। এর আগেও আমি অনেক রকম শরীর খারাপে ভুগেছি, কিন্তু সেটা আমাকে অতটাও নাড়াতে পারিনি যেটা এই শরীর খারাপটা আমাকে নাড়িয়ে দিয়েছিল। এবার আমি এই জার্নিটা কেন শেয়ার করতে চাইছি, এই ভিডিও থেকে তোমরা হয়তো কিছু শিখতে পারো, আর আমার মনের কথা বলার মতন কাউকে দরকার ছিল, তাই আমি ভাবলাম যে তোমাদের সাথেই আমি শেয়ার করে দিই। জুলাই মাসের শেষের দিকে আমার একটা মাউথ ইনফেকশন হয়ে গেছিল। এবার আমি ব্যাপারটা খুব একটা জানি না যে সেটা কিসের দরুন হয়েছিল। আমার সারা মুখে ঘা হয়ে গেছিল। ঘা কোনটা বলতো, যে আমরা কোনো খাবার খেলে যে জ্বালা জ্বালা করে না, একটা দুটো হলেই তো সেগুলো আমাদের কতটা প্রবলেম করে, তাই এইখানে দুটো, এইখানে দুটো, মাঝখানে একটা, ওপরে তিনটে, এইখানে দুটো, ইভেন গলায় টনসিলের জায়গাটাতেও পর্যন্ত আমার ওই গলার ঘাটা হয়ে গেছিল। এটাকে মাউথ ইনফেকশন বলে, তোমরা ইউটিউবে সার্চ করতে পারো। আর এটার সম্বন্ধে কম বেশি আমাদের সকলেরই এক্সপিরিয়েন্স আছে, তাই না, যে একটা হলেই সেটা কতটা যন্ত্রণা দেয়। আর আমার এন্টায়ার মুখে হয়ে গেছিল, আর আমার কতটা কষ্ট হচ্ছে তোমরা খালি একটু ইমাজিন করো। আর আমি খুবই ভুগেছি। অ্যাকচুয়ালি এটা ভিটামিনের অভাবে হয়, আর ভিটামিনের অভাবে যে এরকম কোনো ভয়ঙ্কর রোগ হতে পারে সেটা আমার জানা ছিল না। আর আমি খুব একটা ফলও খাওয়ার মতন পাবলিক না। তারপর হচ্ছে ডিম সেদ্ধ আমি খাই না, খেলে আমি ডিম ভাজা খাই, ডিমের ফ্রাইটাই আমার বেশি ভালো লাগে, যেটা অমলেট হয় সেটাই। আমার মা আমাকে অনেকবার বলতো যে ডিম সেদ্ধ খা বা ডিম সেদ্ধ করে দিয়ে, আমি সবসময় না করতাম। আমি আর ফলও খুব একটা খেতাম না, ঘরে ফল পচে পচে নষ্ট হয়ে যেত তাও আমি খেতাম না। মানে আমার মধ্যে একটা অভ্যাস আছে যে ওই ফলটা যতক্ষণ না কেটে আমার মুখের সামনে আমার বাবা দেবে ততক্ষণ আমি সেই ফলটা খাই না। যে নিজে কেটে খাবো সেটা আমি কখনোই করি না। এর অভাবেই মেনলি এই রোগটা আমার হয়েছিল। আমি প্রথমে নর্মাল মেডিকেল শপ যেগুলো হয় সেখান থেকে ওষুধ কিনেছিলাম। সেখানে আমার ভিটামিনের ট্যাবলেট দেওয়া হয়েছিল, তো সেটা খেয়ে আমার একটু কমে, ওইটা আরো বেড়ে গেছে। আমার মা আমাকে বললো যে তুই একটা হোমিওপ্যাথিক ডাক্তার দেখা। তো হোমিওপ্যাথিক ডাক্তারটাকে আমার বাবা কনসাল্ট, ওনার কাছে দেখিয়ে আমার বাবার কিন্তু অনেক রোগ সেরে গেছিল। তো তাই জন্যই আমাকে বলেছিল তুই হোমিওপ্যাথিক ডাক্তারটা দেখা। তো দেখানোর পরে জিনিসটা আরো বেড়ে গেছিল। জিনিসটা এমন একটা পর্যায়ে চলে গেছিল, ওটা কমার বদলে বেড়ে যাচ্ছে, এতটাই শরীর খারাপের জায়গায় চলেছিল। আর তোমরা হয়তো জানো যে হোমিওপ্যাথিক কোনো ওষুধ মানে প্রথমে জিনিসটাকে বাড়িয়ে পুরো মূল থেকে নির্মূল করে, তারপরে সেটাকে কমায়। হয়তো আমার ক্ষেত্রেও তাই হয়েছিল, কিন্তু যন্ত্রণাটা এতটা বেড়ে গেছিল যে আমার সহ্য করার অতীত হয়ে গেছিল। ইভেন আমি অন্য একটা পজিশনে আমি চলে গেছিলাম যে জায়গায় আমি কথাও বলতে পারছিলাম না, কারোর সাথে আমি কমিউনিকেট করতে পারছিলাম না মুখে কথা বলে। তখন তোমরা দেখতে পারবে যে আমার ভিডিও অনেক কম আসে। এবার ভিডিও যতই কম আসুক, আমার কিন্তু ভিডিও রেগুলার আপলোড হচ্ছিল, কারণ হচ্ছে আমি আগে থেকে ওই ভিডিওগুলো শুট করে রেখেছিলাম, তাই জন্য ওই ভিডিওগুলোই কিন্তু আপলোড হচ্ছিল। ওই যে টাইম পিরিয়ডটা গেছে, ওই টাইম পিরিয়ডটাই কিন্তু আমি কোনো রকম কোনো শুট এডিট করতে পারিনি। প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমিয়ে তারপরে সকালবেলা ঘুম থেকে উঠতাম, দাঁত ব্রাশ, তারপরে আবার স্নানটা করতাম, তারপরে আবার শুয়ে পড়তাম বিছানায়। মানে এটা আমার ডেলি রুটিন ছিল। খাওয়া বলতে আমি কিচ্ছু খেতে পারতাম না, আমি অনলি দুধের ওপরে টিকেছিলাম। 3 থেকে 4 দিন আমি শুধু দুধ খেয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে দুধ খেয়েছি, দুপুরবেলা দুধ খেয়েছি, রাত্রিবেলা ঘুমানোর আগে দুধ খেয়েছি। হোমিওপ্যাথিক ডাক্তারটা দেখানোর পরে আমার তো ওই জিনিসটা বেড়ে গেছিল বললাম, তো ওটাও আমি 2-3 দিন কনসাল্ট করেছিলাম যে চলো দেখি খেয়ে কেমন কি হয় না হয়। আমি 2-3 দিন সহ্য করেছিলাম, তারপরে আমি ওনার কাছে রিভিজিট করি। উনি আমাকে একটা টনিক টাইপের, ওইটার দাম কত পড়েছিল আমার অতটা মনে নেই, কিন্তু একটা টনিক টাইপের দেয় কাঁচের শিশিতে। এবার সেটাও আমি খেয়েছিলাম, সেটা খেয়েও আমার কমেনি। আমার মানে যন্ত্রণায় দিন কেটেছিল, ভীষণ যন্ত্রণা, বিভৎস যন্ত্রণা। তারপরে আমি ঠিক করলাম যে না, এবার আমাকে অ্যালোপ্যাথিক দেখাতেই হবে। একদিন রাত্রিবেলা যেদিন ওই ফাইলটা আনা হয়েছিল আর কি কাচের শিশির, সেদিনকে আমি ভেবেছিলাম যে চলো অ্যালোপ্যাথিক দেখাই, কিন্তু আমার বাবা বলেছিল যে হোমিওপ্যাথিক সবকিছু ভেতর থেকে সারা করা উচিত। তো অতটা যন্ত্রণা নিয়েও আমি সেদিন ওয়েট করেছিলাম। সেদিন বাইরে প্রচন্ড বৃষ্টিও পড়ছিল। ডাক্তার দেখাতে বেরিয়েও, অ্যালোপ্যাথিক ডাক্তার দেখাতে বেরিয়েও আমি কিন্তু বাড়িতে চলে এসেছিলাম বাবার কথার জন্য, যে চলো খেয়ে দেখি। আমি সারা রাত ঘুমাতে পারিনি, শুধু মুখের যন্ত্রণায়। যে মুখের যন্ত্রণা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তোমরা বিশ্বাস করতে পারবে না। আমি সকালবেলা আমার ভাইয়ের সামনে জাস্ট বসে বসে কাঁদি। আমার ভাই আমার চোখের জল একদম দেখতে পারে না,
তো ও না খুবই কষ্ট পাচ্ছিল আমার কথা, মানে আমি কথাও তো বলতে পারছিলাম না কারোর সাথে, এমন একটা পজিশন ছিল। আমি জানো কেমন ভাবে কথা বলতাম, আমি ফোনের মধ্যে টাইপ করতাম, সেই মেসেজটা আমি আমার ভাইকে পাঠাতাম, আমার ভাই সেই ল্যাঙ্গুয়েজটা আমার মাকে বলতো, বা কাউকে যদি কমিউনিকেট করার সাথে থাকতো, আমার মা আমার বাবার সাথে যদি কমিউনিকেট করার থাকতো, আমি ফোনের মধ্যে লিখতাম হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, লিখে তাদেরকে জানাতাম যে এই জিনিসটা আমার বলার আছে, এই জিনিসটা করার আছে। আর কথা বলা তো কমিয়ে দিয়েছি, ন্যূনতম কথাও আমি বলতে পারতাম না, একটাও কথা বলতে পারতাম না ব্যথার জন্য, আর কথা বললে আরো বেশি ব্যথা করতো। তো আমি টোটালি কথাটা বলা বন্ধ করে দিয়েছি। ইভেন মাড়িতে হয়েছিল না, মাড়িতে যদি কোনো কিছু হয়, তোমরা জানো যে দাঁত উঠালেই কত যন্ত্রণা করে, আর ও আমার পুরো মাড়ি, এন্টায়ার মাড়িতে আমার ওই গায়ে ভর্তি হয়ে গেছিল। তো যেদিন বৃষ্টি পড়ছিল তার পরের দিনও প্রচুর জোরে বৃষ্টি পড়েছিল। তো কিন্তু সেদিন আমি ঠিক করি যে না, এবার আমার অ্যালোপ্যাথিক ডাক্তার দেখাতেই হবে, কারণ আমার কাছে এটা সহ্যের বাইরে হয়ে গেছে, আর সহ্য করা যাচ্ছিল না। কারণ তার আগের দিন রাতে আমি সারা রাত ঘুমাইনি, আর সকালবেলা মন্দিরে গিয়ে বসেছিলাম। আমাদের পাঁচতলায় আমাদের ঠাকুর ঘর আছে, তো সেখানে গিয়ে আমি বসেছিলাম, আর আমার পিরিয়ড হয়েছিল। তো আমি গোপালকে স্পর্শও করতাম না, আমি জাস্ট আমাদের যে মন্দিরের ইটা ছিল সেখানে বসেছিলাম। প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছিল, এক একটা ঘন্টা এক একটা মিনিট আমার কাছে কাটতে চাইছিল না। আমি ডক্টর এন মুখার্জির কাছে কনসাল্ট করতে চেয়েছিলাম, কেন কি বলতো, ওনার ওষুধ আমার কাজে লেগেছিল, এর আগেও যখন আমার খুব একটা শরীর খারাপ হয়েছিল তখন কাজে লেগেছিল। তো আমি ওনাকে ফোন করি, এবং আনফর্চুনেটলি ওনার অ্যাসিস্ট্যান্টের নাম্বার আমার কাছে ছিল না, ওনার নাম্বারটা আমার কাছে ছিল। এবার ওনাকে ডিস্টার্ব করা বারবার ঠিক না, প্রথমবার ফোন করেছি, উনি শুধু বলেছে হ্যাঁ বসবো বলে ফোনটা কেটে দিয়েছেন, এবং আমি দ্বিতীয়বার ফোন করিনি। আর তার কারণ হচ্ছে অ্যাসিস্ট্যান্টকে ফোন করা দরকার, তাই জন্য। তো আমি গুগল ওনার সার্চ করি নাম, এবার উনি খুব ফেমাস দা, গুগলে সার্চ করার পর জাস্ট ডায়ালে অপশন আসে এন মুখার্জি বলে, তো ওনাকে আমি ফোন করি। ফোন করার পর আমি দেখলাম এটা ডাক্তারই বেরোলো, ডক্টরের কোনো অ্যাসিস্ট্যান্ট না। তো আমি বললাম ঠিক আছে চলো আমি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিই। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে অত ব্যথা নিয়ে, ঠিক আছে, আমার ভাই প্রথমে ফোন করেছিল ওনাকে, তো ভাই কথা বলতেই পারছে না, তো অত মুখে ব্যথা নিয়ে আমি ওর হাত থেকে ফোন কেড়ে নিয়ে আমি বলি স্যারকে বলি যে স্যার আপনি বাঙ্গুরে কখন বসবেন? তখন বলছে আমি এখন বাঙ্গুরে বসছি না, আমি এখন বসছি ওইখানে, আপনি দেখাতে আসুন। তখন আমি বললাম যে স্যার আমার মুখে প্রচন্ড ব্যথা, আমার মুখের ভেতরে ঘা হয়েছে, আপনি কখন বসবেন? আমি কথা বলার মতন কন্ডিশনে নেই। বলছে বললাম তো সঞ্জীবনীতে বসে। উনি এরকম আমাকে রুডভাবে বললো, ঠিক আছে, আপনি কি কানে শুনতে পান না, এরকম ভাবে রুডভাবে বললো। এবার আমি অত ওটা মাইন্ড করি, ঠিক আছে, আমি বললাম ঠিক আছে চলো বাদ দাও, পরে কারণ আমি একটা ডক্টরকে ফোন করছি, তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করছি না, একটা ডক্টরকে ডাইরেক্ট ফোন করা উচিতও না। তো আমি নিজেরই ভুল ভেবে ওটাকে লেট গো করলাম। তারপরে আমি বললাম যে আপনি কখন বসবেন? উনি বললো 6টার মধ্যে বসে যাব। আমরা বিকেল 6টার মধ্যে সঞ্জীবনীতে গেলাম, কিন্তু এন মুখার্জি যাকে আমি দেখাই কিন্তু বসেন বাঙ্গুরেই, ঠিক আছে। তো এটা আমার মাইন্ডে খটকা লেগেছিল জানো তো, কিন্তু আমি বলছি কিন্তু উনি আমাকে ফোনে বলেছিল যে আমি জায়গা চেঞ্জ করেছি। সঞ্জীবনীতে গেলাম আমি আর আমার মা, সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আর আমরা এমন একটা জায়গায় থাকি যেখানে কোনো ট্রান্সপোর্টের সিস্টেম নেই রাস্তার 15 মিনিট পর্যন্ত, ঠিক আছে। আমাদেরকে হয় হেঁটে হেঁটে বাজারে যেতে হবে যেখানে যেতে 15 মিনিট লাগে, নয় হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে যেতে হবে যেখানে যেতে 10 মিনিট লাগে। তো এতটা রাস্তা আমাদের হাঁটতে হবে, মিডিলে কোনো রিক্সা অটো বা টোটো কিছু পাওয়া যায় না, যদি না সেটা কারোর নিজের একটা টোটো ঠিক করে। আমি আর আমার মা যাই, 5টার সময় বেরোই, বেরিয়ে আমরা 5:30 5:40-এর মধ্যে পৌঁছে যাই। আমি অতটা মুখে যন্ত্রণা নিয়ে বসেছি, ডাক্তার আসেই না, আর প্রচন্ড সেদিনকে বৃষ্টিও হচ্ছিল। তারপরে 7টার সময় ডক্টর আসলো, একজন ঢুকলো, আর সেইখানে লেখা ছিল স্কিনের ডক্টর বলে। এবার আমি ভেবেছি উনি তো স্কিনের ডাক্তার না, আমি যাকে দেখাবো সেটা হচ্ছে মেডিসিনের ডাক্তার, স্কিনের মানে ভেতরের ডাক্তার, বুঝতে পারছো তো, মানে ওপরে স্কিনের কথা বলছি না। আমাকে অ্যাসিস্ট্যান্টরা যারা আছে ওখানকার রিসেপশনে বসে তারা এগিয়ে আসলো, বললো আপনি আগে আসছেন, আপনি কেন যাচ্ছেন না? তখন আমি বললাম যে আমার মুখের ঘায়ের জন্য আমি দেখাতে এসেছি। তখন উনি বললো যে উনি তো মুখের ঘা দেখেনি না। প্রায় 2 ঘন্টা আমি বসেছিলাম ওইখানে, ঠিক আছে, আমি আমার মা। আর সেদিনকে বাইরেও প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, না আমার মা আমার কথা বুঝতে পারছিল না, আমি কাউকে আমার কথা বোঝাচ্ছিলাম যে ভাই আমার কতটা কষ্ট হচ্ছে, এবার আমাকে যে কোনো নর্মাল ডক্টর দেখাও, যে অ্যালোপ্যাথিক ডাক্তার হবে, যে এই জিনিসটা জানে। বৃষ্টির মধ্যে বেরোই, ওইখানে একটা মিসকমিউনিকেশন হয়েছে, যে আমি যাকে দেখাতে এসেছি ইনিও এন মুখার্জি, কিন্তু আমি যাকে দেখাতে চেয়েছিলাম ওই এন মুখার্জি উনি না, উনি স্কিনের ওপরের ডাক্তার, মানে চামড়ার ডাক্তার, স্কিনের ভেতরের ডাক্তার কিন্তু উনি নয়। যেটা শুনে আমি টোটালি শক হয়ে গেছি, আর আমার প্রচন্ড খারাপ লেগেছে, বিশ্বাস করো। তার কারণ হচ্ছে আমি 1.5-2 ঘন্টা এরকম ফালতু বসেছিলাম, আর এতটা যন্ত্রণা নিয়ে বসেছিলাম। আমি কিন্তু যখন ফোন করেছিলাম সকালবেলা ডক্টরকে, তখনও কিন্তু উনি বলেছিল যে হ্যাঁ এই টাইমে চলে আসুন, ঠিক আছে, উনি আমাকে বলেছিল আপনি কানে শুনতে পান না, এই টাইমে চলে আসুন।
আমি গেছিলাম, আমি কিন্তু ওনাকে মেনশন করেছিলাম যে আমার মুখের ঘা হয়েছে, আমি কথা বলতে পারছি না, তাও কেন উনি আমাকে আসতে বললেন এটা আমার সত্যি জানা নেই, বিশ্বাস করো। আর উনি আমার সাথে সত্যি এই জিনিসটা অন্যায় করলেন আমার মনে হয়, সেটা আমি কখনো ভুলতে পারবো না, যে এতটা ব্যথার মধ্যে উনি আমাকে এরকম ভাবে মিসগাইড করলেন, তাই না? একটা ডক্টর আমাকে মিসগাইড করলো। যদিও ভুলটা আমারই, যে আমি একটা এন মুখার্জিকে খুঁজতে গিয়ে অন্য একটা এন মুখার্জি খুঁজতে পারি। এখানে এই জগতে অনেক সেম নামের অনেক ব্যক্তি থাকে, কিন্তু যেখানে আমি মেনশন করেছি যে আমার মুখের ঘা হয়েছে, আমি কথা বলতে পারছি না, উনি যদি ওই ডাক্তার নাই হন তাহলে আমি কেন আসতে বললো বলো? তো রাস্তায় আমি আর আমার মা বেরোই সেখান থেকে, রিসেপশন থেকে কথা বলে, কথা আমি বলতে পারছিলাম। আমি তখন কিরম ভাবে কথা বলতে জানো তো? হ্যাঁ এরম ভাবে কথা বলতাম, হ্যাঁ এরকম যাবো না, এরকম এরম ভাবে কথা বলতাম, যাবো না এরকম ভাবে। মানে আমার এই জায়গাগুলো এত ব্যথা ছিল না যে আমি কথাও বলতে পারতাম না, আর মানে যন্ত্রণায় মরে যেতাম। আর মুখ খুলে যে এরম ভাবে কথা বলবো, আমি এত পটর পটর করি, এরম ভাবে যে কথা বলবো, সেটা কথা বলতে আমার যন্ত্রণা হয়, এটা জন্য আমি কথা বলতে পারতাম না। যাই হোক, সেখান থেকে আমি বেরোই, সেখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, রাস্তার মধ্যে আটকে আছি। তারপরে আমাকে একজন আসলো, নিয়ে গেছে আমাকে ডাক্তার দেখালো, হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া শুরু করলাম ডাক্তার দেখে। ইভেন ডাক্তারের কাছে গিয়েও আমি কোনো কথা বলতে পারছিলাম না, তবুও ডাক্তারের কাছে গিয়ে আমাকে কথা বলতে হয়েছে। আমাকে জিজ্ঞেস করছিল মুখ দেখাও, করো ঠিক করে, আর এইগুলো করতে না আমার মানে পুরো গাল মুখ পুরো ব্যথা হয়ে গেছে, যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল। আর বলছে যে হ্যাঁ হ্যাঁ দুধ খাওয়া ভালো, তুমি দুধ খেয়েই থাকো, এরকম উনি আমাকে ফানি ওয়েতে বলছিল। দেখাতে গিয়ে সেদিনকে আমি অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম। সেই দিন একটা কি হয়েছে, একজন মহিলা আমাকে বলছিল যে আমাকে আগে ছেড়ে দাও, আমি ঘরে আমার বাচ্চা আছে, আমাকে তাড়াতাড়ি ছেড়ে দাও, হয় না কিছু কিছু লোক বলে যে আমাকে আগে ছেড়ে দাও, আমি এতক্ষণ দাঁড়াতে পারবো না। এবার তখন আমার নিজেরই এতটা যন্ত্রণা ছিল, আমি ওনাকে কারণ আমার সত্যি বিশ্বাস করো সেদিনকে আমার সহ্য করার বাইরে যন্ত্রণা ছিল। আর অলরেডি আমি অনেকটা সাফার করে ফেলেছি, 2 ঘন্টা 3 ঘন্টা আমার ওয়েস্ট হয়ে গেছে। আর ডক্টর দেখাতে গিয়েও কিন্তু আমাকে একটা লাইনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কিছুক্ষণ হলেও আমাকে ওয়েট করতে হয়েছে, প্রায় আধা ঘন্টার বেশি আমাকে ওয়েট করতে হয়েছে। তারপরে আমি কাউকে যে ছাড়বো সেই সিচুয়েশনে আমি ছিলাম না, তো উনি আমার পরে গেছে, মানে আমি ওনাকে আমার আগে ছাড়তে পারিনি। ইভেন ডাক্তার দেখাতেও যে যখন আমি যাচ্ছিলাম, তখন আমি মা কালীর নাম করে যাচ্ছিলাম যে ঠাকুর এবার সম্পূর্ণটা তোমার ওপরে, আমি যেই ডক্টরকে দেখাচ্ছি সেইখানে যেন কোনো মিসকমিউনিকেশন না হয়, আর এই জিনিসটা যেন ঠিক হয়, আমি আর সাফার করতে পারছি না, এরকম একটা পরিস্থিতি ছিল, ঠিক আছে? তো উনি আমাকে ওষুধ দেয়, ডক্টরটা ভালোই ছিল বেশ, উনি আমার সাথে খুব ভালোভাবে কথা বলে দেয়। দেখবে ডাক্তারের ব্যবহারে না রোগীর মানে সেরে যায়, এটা আমার মা বলে, এবং কথাটা কিছুটা সত্যি আমারও মনে হয়। তার কারণ হচ্ছে যে একটা ডক্টরের কাছে আমরা দেখাতে গেছি, সেই ডক্টরটা যদি আমাদের সাথে খারাপই ব্যবহার করে, তখন কিন্তু মনে হয় যে মানে খারাপ লাগে, তাই না? যতই তুমি ওষুধ খাও তাও খারাপ লাগে। যাই হোক, ওনার ওষুধ আমি খেতে শুরু করি, তারপরেও আমার ব্যথা মানে একদিনে তো আর ব্যথা কমে না, তো ব্যথা স্বাভাবিক, ব্যথা কমেনি। তারপরে একটা উনি মলম টাইপের আমাকে দিয়েছিল, পুরো সারা মুখে আমার লাগাতে হতো, ঠিক আছে? মানে যে জায়গাগুলো ইনফেক্টেড আর কি, সেই জায়গাগুলোতে লাগাতো, প্রায় সারা মুখে ওই মলমটা লাগাতাম। আর ওই মলমটা হচ্ছে আমাকে দিনে যতবার খুশি লাগাতে, ওই মলমটা লাগালেই মুখে প্রচন্ড থুতু আসতো। আর আমার জিভ প্রচন্ড সাদা হয়ে গেছিল, এখন দেখো নর্মাল একটা পিঙ্কি স্টোনে আছে যেটা সবার হয়, আর তখন আমার জিভ প্রচন্ড সাদা হয়ে গেছিল। আমি ভাবছি যে আমার কি জিভও কি ইনফেক্টেড হলো, মানে খুবই ব্যথা ছিল। তারপর আমি ওষুধ খাওয়া স্টার্ট করি নিয়ম মতো। খেতাম জানো তো, শুধু ছাতুর ঘোল, এবং ছাতুও কেমন খেতাম, শুধু জলে ঘোলা ছাতু, মানে শুধু জলটাই ওটার মধ্যে থাকতো, আর ছাতুর কালারটা থাকতো। ছাতু যে মোটা করে মানুষ খায় সেটা আমি কিছু খেতে পারতাম না, ছাতুর উপরে লঙ্কা পেঁয়াজ তো ভুলেই যাও, মানে আমি স্পাইস নিতেই পারছিলাম না। আর হচ্ছে দুধ খেতাম, ব্যাস এরকম জিনিস আমি খেতাম। ছাতু খেয়েছি, দুধ খেয়েছি। ও হ্যাঁ, আবার হচ্ছে আমার ভাতটাকে মিক্সিতে পেস্ট করে দিয়েছে জানো, পুরো নুন দিয়েছে আর ভাত দিয়েছে, ব্যাস মিক্সিতে পেস্ট করে ওটা আমি খেয়েছি। তারপরে আমি ওই ওষুধগুলো খাই, মলমটা ব্যথা আস্তে আস্তে কিওর হতে থাকে। ইভেন জল খেলে আমার কষ্ট হতো, ঢোক গিললে আমার কষ্ট হতো, হেঁচকি তুললে আমার কষ্ট হতো। ভাবো, মানুষ যে নর্মাল কাজগুলো করবে ডেইলি লাইফে সেগুলো করতে আমার কষ্ট। এবং আমি মা কালী মানে শ্যামা সুন্দরী মা, তোমরা অনেকেই জানো, যেটা সুকিয়া স্ট্রিটে অবস্থিত, যেখানে মা জীবন্ত, তার কাছে তার ফটো দেখে আমি মানত করি যে মা তুমি প্লিজ আমাকে সুখে দেখাও, তোমার সাথে দেখা করে আসবো। তারপরে আস্তে আস্তে আমি সুস্থ হওয়া শুরু করি। শুধু মাকে আমি এইটুকুই বলেছিলাম। তারপরে আমার পরীক্ষা পড়ে যায়, ঠিক আছে? 11, 18, 19, 25 এই 4টে তারিখে আমার পরীক্ষা ছিল আগস্ট মাসে। 11 তারিখে দুদিন আগে মানে 9 তারিখে আমার মুখটা প্রায় ঠিক হয়ে যায়, মানে পুরোপুরি ঠিক হয়ে যায় 9 তারিখে বলতে পারি। 9 তারিখ থেকে আমি কিন্তু কথাবার্তা 9, 8 এই তারিখগুলো থেকে আমি কথাবার্তা বলা আরম্ভ করি, এবং নর্মাল স্বাভাবিক গলায় কথা বলা আরম্ভ করি। ওই তো পরীক্ষা ছিল, তাই জন্য আমি পুজো দিতে যেতে পারিনি। তারপরে আমি রিসেন্ট পুজো দিতে গেছিলাম সুকিয়া স্ট্রিটে, সেই ভিডিওগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। সত্যি মা ওখানকার জীবন্ত
আর আমার কথা তো মা অবশ্যই শুনেছে। তোমরা যারা আসতে পারছো না আমি তাদেরকে একটাই কথা বলি, মাকে ভিডিওতে দেখো, ফটোতে দেখো, মনের ভক্তিটাই আসল। সেই মন থেকে মাকে ডেকে দেখো, অবশ্যই তোমাদের ভালো হবে। মা আমাকে কিওর করে দিয়েছে। আর যখন আমি ডক্টর দেখাতে যাচ্ছিলাম, বললাম যে ওই বৃষ্টির রাতে, সেদিনও কিন্তু আমি মা কালীর নাম করতেই করতেই যাচ্ছিলাম। জীবনে আমি একটাই কথা বলতে চাই, ভিটামিন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো জল বেশি করে খাও, আর ডেলি একটা করে ফল কনজিউম করো। আমি এখন ডেলি একটা করে ফল তো কনজিউম করছি, হয় কলা হোক, নয় পেয়ারা হোক, যেগুলো সহজলভ্য, দামও কম। সবসময় তো হাইফাই ফল খাওয়া সম্ভব না। শশা হোক, গাজর হোক, যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস থাকে, মিনারেলস থাকে। লেবু হোক, পাতি লেবু খাই জল দিয়ে গুলি, প্রত্যেকদিন একটা করে কনজিউম করার চেষ্টা করছি। তার কারণ এই যে বিভৎস যে যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গেছি, সেই যন্ত্রণাটা আমি আমার লাইফে আর চাই না, কারণ এটা খুবই প্যাথেটিক ছিল, এই সিচুয়েশনটা খুবই প্যাথেটিক ছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো এবং ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। টাটা।